নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো বিমল করের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম নীরজা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, নীরজা। আজ বিকেলেও নীরজা আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল। গত কয়েকদিন থেকে আমি ওকে এখানে দেখছি। কাল একটু বেশি বেলার দিকে নীরজা রিক্সা চেপে যাচ্ছিল। রিক্সা দেখে আমার মনে হলো কুঞ্জবাবুর আনন্দ ভবনে এসে উঠেছে। নীরজা আজ বিকেলে যখন আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল, তখন আমি বারান্দায় বসে। বারান্দার পর বাগান, বাগানের শেষে কাঁটা গাছের বেড়া, বেড়ার ওপাশে রাস্তা, রাস্তাটা সোজা স্টেশনের ওভারব্রিজ পর্যন্ত চলে গিয়েছে। আমার এই বাড়ি বেশ ছোট, সর্বত্রই এর দিন দশা। টালির ছাদ, মামুলি ছাদের ঘর, জামকাঠের দরজা, বাগানে কিছু দেশি ফুলের গাছ, কাঠের ভাঙা ফটক ঘেঁষে বুনো লতার ঝোপ। শীত এসে পৌঁছবার আগেই এখানে বেগুনি রঙের ছোট ছোট ফুল ধরে লতায়। এখন হেমন্ত শেষ হয়ে এসেছে বলে ওই বুনো ফুল ফুটতে শুরু করেছিল। বিকেলে যখন নীরজা যাচ্ছিল, আমার মনে হলো সে কয়েক পলকের জন্যে আমার বাড়ির দিকে তাকিয়েছিল। শীতের বাতাস আসার সময় হলে এখানে চেঞ্জারের ভিড় হয়। শরীর সারাতে বা বেড়াতে এসে যারা এদিকের বাড়ি ঘরে ওঠে, তারা পথ দিয়ে যেতে যেতে আমার বাড়ির দিকে অবাক হয়ে তাকায় দু এক পলক। আমার পাশাপাশি সব কটা বাড়ি প্রায় প্রাসাদ তুল্য। ঐশ্বর্য, সমারোহ, সৌন্দর্য তাদের কোনো অভাব নেই। আমার বাড়িটি এখানে তাই বেমানান, বিসদৃশ্য। নীরজারই মতন অনেকটা। নীরজাকে যখন আমি প্রথম দেখি, তখন আমারও মনে হয়েছিল অমন উৎফুল্ল জ্যোৎস্নার মতন সুন্দর মুখে কেমন করে মরা মাছের চোখের মনির মতন অদ্ভুত একটা আঁচিল হলো। নীরজার বাম গালে নাকের কাছটায় ওপর ঠোঁট ছুঁয়ে আঁচিলটা ছিল, কালোর সঙ্গে ঈষৎ রক্তের আভা মেশানো। ওই আঁচিল এবং মাছের চোখের মধ্যে সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা আমি কোনোদিনই করিনি। নীরজাই কথাটা আমাকে বলেছিল তার মামা, যিনি নেপালে রাজ দরবারে চাকরি করতেন। তিনি বলেছিলেন ওই আঁচিল খুব সুলক্ষণযুক্ত, মীনাক্ষী চিহ্ন রয়েছে ওতে। নীরজা নানান সুলক্ষণের মধ্যে জন্মগ্রহণ করেছিল। ওদের পরিবারের লোকজনের কাছে আমি গল্প শুনেছি, নীরজা নাকি সরকারি স্টিম লঞ্চের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল। তার বাবা পূর্ণ অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যখন বাসা বদল করতে নদী পার হচ্ছিলেন, তখন নীরজা ভূমিষ্ঠ হল। ভগবানের অসীম কৃপা। এই জন্ম এত স্বাভাবিক সরলভাবেই ঘটে গেল, মনেই হলো না কোথাও কোনো বিপদ ছিল। নীরজার জন্মের পর তার বাবা এক সরকারি খেতাব পান। যে নদী বারবার পুল ভেঙে রেল কোম্পানিকে বিব্রত করছিল, সেই নদীকে নীরজার বাবা পরাজিত করলেন। চাকরিতে মস্ত উন্নতি ঘটল। সংসারে নীরজার জন্মের পর আরও অনেক সৌভাগ্যের ঘটনা ঘটেছে। নীরজার মা পিতৃ সম্পত্তি পান প্রায় ২০-২৫ হাজার টাকার মতন। নীরজার বড় ভাই সর্পদংশনের পরও নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যায়
ছোট পিসির বিয়ে হয়ে গেল অপ্রত্যাশিতভাবেই। তার পায়ের খুঁত পাত্র গ্রাহ্য করল না। এই রকম কত ঘটনা ঘটেছে পরিবারে। সুলক্ষণা মেয়েকে অতি যত্নে এবং অতি প্রশ্রয়ে রক্ষা করে প্রথমে নীরজার বাবা মারা গেলেন, তারপর নীরজার মা। আমার সঙ্গে নীরজার যখন প্রথম পরিচয় ঘটেছিল তখন নীরজার মা বেঁচে ছিলেন। তার রূপ ছিল স্নিগ্ধ, মুখের আদলটি ছিল কুমোরটুলির প্রতিমার মতন। নীরজাকে অকাতর স্নেহ ও প্রশ্রয় দেবার পরও তার কোনো কোনো ব্যাপারে উদ্বেগ ছিল। মনে হতো তার সুলক্ষণা মেয়েকে কেউ অধিকার করে নেয়, এই ভয়ে তিনি সতর্ক রয়েছেন। বড় ছেলে বিদেশবাসী, বিয়ে করেছে বিদেশিনীকে। নীরজার মার একটি বড় রকমের দুঃখ ও মনোক্ষোভ এই ব্যাপারে থেকে গিয়েছিল। তিনি বংশের মর্যাদা ও গৌরব রক্ষা করবার জন্যে মেয়েকে তার মনোমতো পাত্রে সমর্পণ করার কথা ভাবতেন। নীরজার মা একবার বেশি রকম অসুস্থ হয়ে পড়েন। রোগটা জটিল পথ নেয়। তার ধারণা হয় জীবনের বেলা তার ফুরিয়ে এসেছে। নীরজার জন্যে তিনি তখনও যোগ্যপাত্র নির্বাচন করে উঠতে পারেননি। সময় নেই দেখে এবং ভরসা পাচ্ছিলেন না বলেই শেষ পর্যন্ত তিনি নীরজাকে আমার স্ত্রী হতে দিতে সম্মত হলেন। সুলক্ষণা নীরজাকে আমি লাভ করবার পর অনেকেই মনে করেছিল পিতৃ পরিবারের পারিবারিক সৌভাগ্য এবার নীরজা স্বামীর পরিবারে স্থানান্তর করবে। কেউ কেউ বলতো এই বিবাহই তার সূচনা। প্রসন্ন এবং সপ্রেম চিত্তে আমি নীরজাকে গ্রহণ করেছিলাম। আমি আশাতীত সৌভাগ্য অর্জন করব, সমৃদ্ধ যশস্বী পুরুষ হয়ে উঠব, এমন বাসনা সজ্ঞানে কোনোদিনই করিনি। আমি কখনো নীরজাকে বলিনি তোমার ভাগ্যে আমার জয় হোক। নীরজার কাছে আমি পরিপূর্ণ প্রেম চেয়েছিলাম। কৈশোরকাল থেকেই আমার মনে এই ধারণা গড়ে উঠেছিল যে জীবনে প্রেমই একমাত্র কাম্য বস্তু। আমায় আমার সোনামাসি একটা গল্প বলেছিল। গল্পটা আমার চেতনার মধ্যে মধুর চাকের মতন বাসা বেঁধেছিল। যৌবনে স্ফুটিত দিনগুলিতে পৌঁছেও আমি অনুভব করতে পারতাম মৌয়ের চাকটি পূর্ণ হয়ে রয়েছে। সোনামাসির কাছে যে গল্পটি আমি শুনেছিলাম তার চেহারা প্রাচীন উপকথার মতন। সাবিত্রীর উপাখ্যানটি মনে পড়ে যেত, কিন্তু আমার বরাবরই মনে হয়েছে সৌমতীর কাহিনীর গভীরতা আরও বেশি। সৌমতী একটি আশ্চর্য অভিসার করেছিল। মৃত্যু এবং প্রেমের মধ্যে কোনটি শ্রেষ্ঠ সৌমতী তার অন্বেষণ করেছিল শেষাবধি। মৃত্যুর রথকে সে অনুসরণ করে করে জীবজগতের শেষ প্রান্ত পর্যন্ত এসেছিল। এসে যমরাজকে বলেছিল, যম, আমি তোমায় অনুরোধ করছি আমার প্রেমাস্পদ যুবতীটিকে তুমি তোমার রথ থেকে নামিয়ে দিয়ে যাও। সোনামাসি বলেছিল তিনি বংশের মর্যাদা এবং গৌরব রক্ষা করবার জন্যে মেয়েকে তার মনোমতো পাত্রে সমর্পণ করার কথা ভাবতেন। সে বড় অদ্ভুত কথা হিরণ। যম বলে মৃত্যু যাকে নেয় তাকে ফেরত দেয় না, তার শক্তির কাছে মানুষের করার কিছু নেই। সৌমতী বলে প্রেম মৃত্যুকে জয় করে। এই প্রশ্নের মীমাংসা করবার জন্য এলো একটা তুলাদণ্ড। একদিকে থাকবে মৃত্যু, অন্যদিকে প্রেম। যেদিকে দণ্ড মাটিতে নেমে যাবে, কণামাত্র নেমে যাবে, সেই জিতবে। বুঝলি হিরণ? সোনামাসি বলেছিল, হিরণ, যমরাজের দিকে প্রথমে থাকলো সেই মেয়েটির মৃতদেহ। সৌমতী অন্যদিকে রাখল তার মন। যমরাজ দেখলেন সৌমতীর পাল্লা অনেক ভারী। তিনি আরো কটা মৃতদেহ রাখলেন, তবু তার পাল্লা ভারী হলো না। একে একে যমরাজ শত শত মৃতদেহ, মৃত পশু পাখি, মৃত গাছপালা, পৃথিবীর যা কিছু প্রাণহীন হিরণ, যা কিছু গলিত মৃত্যুতে পরিণত হয়েছে, সবই তিনি তার পাল্লায় রাখলেন। সৌমতী
ধ্যানে তার মন অন্যদিকে রেখে বসেছিল। শেষে সেই আকাশ, জল, বায়ু এবং স্বয়ং ঈশ্বরকে তার সহায় হতে বলল। আপনারাও প্রেম, মৃত্যুকে আপনারা হীন প্রতিপন্ন করুন। যমরাজ হেরে গিয়েছিলেন। যদি নাও হারতেন, সোনামাসির গল্প থেকে আমি আমার প্রাপ্যটুকু লাভ করতাম। জগতে প্রেমহীনতা এক ভাগ চলেন ন্যায়। তার অধিকার অধিক হলে এই জীবন প্রবাহ এত দূর বয়ে আসত না। আমি সোনামাসির গল্পকে হীরক কাটার মতন করে যথাযথভাবে কেটে আমার প্রয়োজনের মতন ও রুচি অনুযায়ী ছোট করে নিয়ে একটি বহু মূল্যবান মাণিক্য করে নিয়েছিলাম। আংটির মতন আমার মনের ধারণায় এই হীরকটি থেকে গিয়েছিল। আমি সৌমতি নই, পৌরাণিক উপকথার নায়ক সদৃশ্য চরিত্র আমার নয়। তবু আমি একনিষ্ঠ পবিত্র প্রেমিক হতে চেয়েছিলাম। যৌবন যাতনায় কাতর বন্ধুরা আমায় বলতো, উপভোগ্য কয়েকটা নারীর সংস্পর্শে এলে আমার ধারণা পার্থিব হবে। নীরজাকে আমি ভালোবেসেছিলাম। যে প্রেমের আস্বাদ আমি কামনা করতাম, যার জন্যে আমি ব্যাকুল ছিলাম, নীরজাকে দেখবার পর সেই প্রেম আমি অনুভব করলাম। তারপর অপেক্ষা করলাম নীরজার মার সম্মতির জন্যে। হয়তো আমি নীরজাকে না পেতে পারতাম, কিন্তু ঘটনা আমাকে নীরজাকে পাইয়ে দিয়েছিল। আমাদের বিবাহের পর সামান্য কিছুদিন নীরজার মা বেঁচে ছিলেন। তার মৃত্যু ঘটলে ওই সংসারে আমি নীরজা মাত্র দুজন মানুষ থাকলাম। নীরজাদের বাড়িতেই উঠে গেলাম আমরা। মস্ত বাড়ি, পুরনো কয়েকজন দাসদাসী। এসব ছেড়ে নীরজা আমার চ্যাটার্জি লেনের ছোট বাড়িতে থাকতে রাজি হলো না। আমি ছিলাম সরকারি চাকুরে, মাসের মধ্যে অর্ধেক দিন বাড়ি, অর্ধেক দিন বাইরে। ঘুরে বেড়াতে হতো নিত্য, ভালো লাগতো না। নীরজাকে বিয়ে করবার পর আমি একেবারে প্রায় স্থির করে ফেলেছিলাম চাকরিটা ছেড়ে দেব। আমার বড় কষ্ট হতো নীরজাকে রেখে যেতে। শেষ পর্যন্ত চাকরিটা যদিও ছাড়িনি, মনে হয়েছিল ওটা উচিত হবে না। নীরজা বলতো, আমার হাতে নাকি শিগগির একটা সোনার ফল এসে পড়বে। বিবাহিত জীবনের 2টি বছর কেটে যাবার পর আমি বুঝতে পারলাম নীরজার মা আমায় তাদের পরিবারের সৌভাগ্য অথবা সুলক্ষণযুক্ত মূর্তিটি দান করে যাননি। বরং একদিন আমার মনে হলো, আমার প্রেম জ্বলিত দেহ মনে তিনি যেন কৃপা পরবশ হয়ে এক পাত্র জল ছুড়ে দিয়েছিলেন এবং আমার সর্বত্র একটি ভয়ঙ্কর ফোসকা পড়ে গেছে। সাধারণ একটি বিষয় যা আমি উপেক্ষা করেছিলাম আমার চোখে পড়ল। নীরজা আমার মতন জীবনের কোনো একটি বিষয়ে স্থির ধারণা নিয়ে বসে নেই। সে অত্যন্ত নির্বিকার চিত্তে তার প্রাপ্ত ঐশ্বর্য ব্যয় করে চলেছে এবং ভাবছে তার সৌভাগ্য ও সুলক্ষণের জন্যে কখনো তার স্থূল দুঃখ আসবে না। প্রশ্রয় মানুষকে জেদি এবং বিবেচনাহীন করে, প্রশ্রয় চরিত্রকে তরল ও আত্মম্ভরী করে তোলে। নীরজা যে জেদি, বিবেচনাহীন, তরল প্রকৃতির এবং অহমিকাপূর্ণ নারী, একথা আমার ভাবা উচিত ছিল আগেই। আমি ভাবিনি কখনো। মনে হয়নি নীরজা আমার মতন সৌমতি উপাখ্যানের মুগ্ধ শ্রোতা নাও হতে পারে। ক্লেশ এবং মৃত্যুর অনুগমন সাধারণ মানুষের স্বভাব নয়। আমি নীরজা যৌবনের দিকে তাকিয়ে দেখতে শিখেছিলাম জৈব প্রকৃতি তাকে সুখ এবং আনন্দের দিকে অক্লেশে টেনে নিয়ে যাচ্ছে। মনে হতো ওর চরিত্র আমার বিপরীত। আমি কলকাতা ছেড়ে চলে যাবার মুহূর্ত থেকে কাজ ছেড়ে নীরজার কাছে ফিরে না আসা পর্যন্ত প্রতিক্ষণ তার সান্নিধ্যের জন্য কাতর হতাম। আর নীরজা আমি বাড়ি ছেড়ে চলে গেলে তার চারপাশে আনন্দের অট্টরোল তুলত। ওর বহু বন্ধু ছিল, দূর সম্পর্কের নানা ধরনের আত্মীয় ছিল, বিলাস ছিল, ব্যসন ছিল। একদিন নীরজার সঙ্গে আমার কয়েকটি কথা হয়েছিল যা আমার আজও মনে পড়ে। তুমি বাড়িতে এলেই দেখছি সব কেমন গোলমাল হয়ে যায়, নীরজা আমাকে বলেছিল স্পষ্ট করেই। কেন?
আমি ওকে লক্ষ্য করে বলেছিলাম, কেন কি তুমি বুঝে নাও। আমি বুঝতে পারছি কই, চেষ্টা করো, নীরজা বলল, বলে আমার সামনে থেকে উঠে গিয়ে কাকে যেন ফোন করলো। ফোন সারা হলে ফিরে এসে বলল, তুমি কোনোদিন খুশি হতে শিখবে না, তোমার মন বুড়ো হয়ে গেছে। আমি ভেবেছিলাম নীরজাকে প্রশ্ন করব, খুশি হবার শিক্ষা তাকে কে দিয়েছে, কে তাকে বলেছে তার মন শিশুর তুল্য। এইসব প্রশ্নের কোনো জবাব আমি পাবো না জেনে নীরজাকে বলেছিলাম, তুমি খুশি হও, আমি খুশি হওয়া দেখি। নীরজা হয়তো আমায় তার খুশি হওয়া অচিরেই দেখাতে পারত, কিন্তু তার অদৃষ্ট বাদ সাধল। তার দাদা বিদেশে দেনার দায়ে দেউলিয়া হয়ে জরুরি চিঠি পাঠালেন বাড়ি বেচে তাকে টাকা পাঠিয়ে দিতে। বাড়ির ওপর নীরজার কোনো সত্ত্ব ছিল না, সে মাত্র বসবাসের অধিকারী ছিল। বাড়ি বেচা হলো। বাড়ি বেচা শেষ হতে না হতেই নীরজা তার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু মণিমোহনের জাহাজি ব্যবসায় ধার দেওয়া অর্থ জলে পড়ে যেতে দেখল। মণিমোহন নীরজার দূর সম্পর্ক আত্মীয় ছিল। আমি বুঝেছিলাম নীরজার সৌভাগ্য এতদিনে অস্তমিত হয়েছে। তাকে বলেছিলাম, তুমি এদের কাছ থেকে সরে এসো নীরজা, বয়স হয়ে আসছে, এবার নিজের ভালো মন্দ বোঝো। নীরজা আমার কথা গা করে শোনেনি, বরং যে মুহূর্তে সে অনুভব করলো তার সৌভাগ্য তাকে ফেলে চলে যাচ্ছে, সে মুহূর্তে সে আরো জেদি, আরো অবিবেচক হয়ে উঠল। মার কাছ থেকে পাওয়া অর্থ এবং অলংকার যথেষ্ট নষ্ট করেছিল, তবু কিছু ছিল। নিজের কাছে নিজে হারবে না যেন এই প্রতিজ্ঞাবশত সে এক অদ্ভুত কাজ করল। উঠতি এক শৌখিনী পাড়ায় বাড়ি করার জেদে শেষ কপর্দক পর্যন্ত তুলে দিল পরমেশের হাতে। সংসারে কিছু অগোচর কাহিনী থেকে যায়, আমি জানতাম না নীরজার সঙ্গে পরমেশের এইরকম একটা কাহিনী ছিল। পরমেশ মস্ত ব্যবসাদার লোক, জমি কেনা বাড়ি তৈরি করা তার পেশা ছিল। নীরজা যা চেয়েছিল পরমেশ তার অর্ধেকটা দিয়েছিল ব্যবসাদারদের মতন, বাকিটা দিতে সম্মত হয়েছিল আনন্দ লেনদেনের ভিত্তিতে। আর তখনই আমি জানতে পেরেছিলাম নীরজা মনোহর উজ্জ্বল একটি স্থাবর গৃহের জন্য সব কিছু অকাতরে দিতে পারে। একদিন অত্যন্ত বিশ্রী আবহাওয়ার মধ্যে আমি বাড়ি ফিরে এসে দেখলাম নীরজা তার জামা কাপড় গুছোচ্ছে। সাধারণত এমন করে বাক্স গুছোনোর কথা নয় তার। বললাম, কি ব্যাপার, সুটকেস বাক্স নিয়ে বসে পড়েছ যে? নীরজা কিছু সময় কথার জবাব দিল না, পরে বলল, আমি আজ পুরী যাচ্ছি। পুরী? হঠাৎ? কেন, যেতে নেই? না। না কেন? আমি বাড়ি নেই, 1 সপ্তাহ 7 জায়গার জল খেয়ে বাড়ি ফিরলাম, আর তুমি ঘর ছেড়ে বাইরে চললে? আমার যাওয়া ঠিক। আমি না এলেও তুমি চলে যেতে? যেতাম। সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম নীরজার উদ্ধত কুৎসিত আচরণের জন্যে তাকে আমি কিছু শিক্ষা দিই। ওর স্পর্ধা এবং অবজ্ঞা আমায় কাণ্ডজ্ঞানহীন করে তুলেছিল। কাছে গিয়ে বাক্সর ডালা ফেলে দিয়ে বললাম, না, তুমি যাবে না। আমি কিন্তু ভুল করেছিলাম। নীরজার স্পর্ধা ততদিনে স্বেচ্ছাচারিতা এবং অহমিকায় রূপান্তরিত হয়েছে, এই কথা আমার বোঝা উচিত ছিল। আবাল্য যে মেয়ে শুধু প্রশ্রয় পেয়েছে, যাকে সংসারের লক্ষ্মীর বিগ্রহের মতন অর্চনা করা হয়েছে, সে স্বভাবতই আমার মতন মানুষের আপত্তি অথবা বাধা গ্রাহ্য করবে না। নীরজা আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। তার মুখ অপমানে লাল হয়ে গিয়েছিল, শক্ত কঠিন হয়েছিল। ঘর ছেড়ে চলে যেতে যেতে বলল, অশান্তি করে তুমি আমার যাওয়াটা আটকাতে পারবে না। আমি সত্যি সে সময় কিছুটা অশান্তি করেছিলাম। নীরজা পুরী চলে যাবার পরও আমি তাকে অনুসরণ করেছিলাম। পুরীতে নীরজার সঙ্গে পরমেশ গিয়েছিল।
আমার ধারণা হলো ভ্রমণ বোধহয় তাদের একমাত্র উদ্দেশ্য নয়। এরপর আর মাত্র 2 মাস নীরজার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি বুঝেছিলাম সুলক্ষণা নীরজা আমার জীবনের সর্বত্র দুর্লক্ষণ ও দুর্ভাগ্য বয়ে এনেছে। আমার শরীর ভেঙে গিয়েছিল, চাকরিতে সুনাম নষ্ট হয়েছিল, দুর্নাম রটেছিল। শেষে অসুখে পড়লাম। আমার অসুখের সময় নীরজা তার নতুন বাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়িটা শেষ হয়ে এসেছিল এবং রঙের কাজ হচ্ছিল, ইলেকট্রিকের তার টানা হচ্ছিল। একদিন অনেকটা রাত করে বাড়ি ফিরে নীরজা বলল, পরমেশের স্ত্রী মারা গেছে, আত্মহত্যা করেছে আফিং খেয়ে। আমার গায়ে জ্বর ছিল, মাথায় যন্ত্রণা ছিল। চোখ তুলে নীরজাকে দেখতে গিয়ে কেন যেন তার আঁচিলটি লক্ষ্য না করে পারলাম না। আমার মনে হলো অত্যন্ত বিষাক্ত কোনো ক্ষতের মতন ওই আঁচিলটি নীরজার জীবনকে আশ্রয় করে রয়েছে। জগতে অনেক বোকা আছে, নীরজা বলল। পরমেশের বউ আফিং খেয়ে মরে কোন উপকারটা করলো বুঝি না। সে কি, তোমার তোমার অনেক উপকার করে গেল, আমি বললাম। নীরজা আমার চোখে চোখ রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কয়েক পলক। তারপর বলল, আমার উপকার তো আরো অনেকেই করতে পারে। কথাটা শোনার পর আমি যেন জ্বরের ঘোরে হঠাৎ অচৈতন্য হয়ে ঘরের বাতি নিভে যেতে দেখলাম। নীরজা নিশ্চয়ই চলে গিয়েছিল। তারপর আমি নীরজার কাছ থেকে চলে এসেছিলাম। নিজেকে সামলে নিতে আমার কিছু সময় লেগেছিল। মন কিছুটা সংযত ও সহনশীল হয়ে উঠলে আমি ভাববার চেষ্টা করেছি, নীরজার সঙ্গে আমার বিবাহিত জীবনের 5টি বছর এমন অশান্তির হলো কেন? আমি সর্বান্তঃকরণে নীরজাকে ভালোবাসতাম, নীরজা ভিন্ন কোনো চিন্তা আমার ছিল না। ভেবে ভেবে আমি স্থির করেছিলাম, নীরজাকে যথার্থ দৃষ্টিতে আমি দেখতে পারিনি। তার চরিত্রে যতগুলি অশুভ উপকরণ ছিল আমি সেগুলি লক্ষ্য করে দেখলে বুঝতে পারতাম নীরজাদের পরিবারে যে মূর্তিটি জীবিত ছিল সেই মূর্তিটির যখন ক্ষয় ধরেছে তখন আমি তাকে বিবাহ করেছিলাম। বস্তুত নীরজার বাবা মা এবং অন্যান্য আত্মীয় স্বজন নীরজার চরিত্রে অনেকগুলি বিষবৃক্ষ রোপণ করেছিলেন। নীরজা যখন আমার স্ত্রী হলো তখন তার সমস্ত চেতনায় সেই বিষ সংক্রামিত হয়েছে। আসলে আমি যে নীরজাকে লাভ করেছিলাম সেই নীরজা মৃতপম ছিল। সংসারের দুরারোগ্য ব্যাধিগুলি তাকে আক্রমণ করে নিজ অধিকারে টেনে নিচ্ছিল। আমি বুঝেছিলাম সোনামাসির গল্প আমার হৃদয়ঙ্গম হয়নি। আমার প্রেম আমাকে অপদার্থ প্রতিপন্ন করেছে। আমি অধিক পথ হাঁটতে পারিনি, ক্লেশ সহ্য করতে পারিনি, জীবনের একটি গুরুতর প্রশ্নের সম্মুখীন হবার যোগ্যতা ও সাহস অর্জন করিনি। মানুষ জানে না সে কেন অপেক্ষা করে। আমি চলে আসার পর থেকেই আমি অপেক্ষা করেছি এবং আজ প্রায় 15 বছর অপেক্ষার পর নীরজাকে দেখতে পেলাম অপ্রত্যাশিতভাবেই। দেখে মনে হলো নীরজা কি আজও আনন্দ ভবনের অতিথি? বাড়ির সামনেই দেখা হয়ে গেল একদিন। সন্ধে হয়ে এসেছিল, ঠান্ডা পড়ছিল। নীরজা আমায় চিনতে পারল। আমি বললাম, এসো বাড়ির ভিতরে যাই। আমার বসার ঘরটি খুব ছোট, আসবাবপত্র অতি অল্প। বালক ভৃত্যটি লণ্ঠন জ্বালিয়ে এনে রেখে গেল ঘরে। সাধারণ সরু মতন একটি তক্তপোষে শতরঞ্জি পাতা, কাঠের চেয়ার, বেতের মোড়া এক পাশে, ছোট একটি টেবিল জানলার দিকে মুখ করে রাখা। নীরজা তক্তপোষের উপরেই বসল। লণ্ঠনের আলোয় যথাসাধ্য নজর করে ওর মুখটি দেখলাম। নীরজার মুখের আদল অনেকটাই যেন বদলে গেছে। গালের পাশগুলো ফুলে গেছে, ফ্যাকাশে হয়েছে। অনেকদিন রক্তশূন্য ব্যাধিতে ভুগলে যেমন হয়, অনেকদিন রক্তশূন্য ব্যাধিতে ভুগলে বুঝি
এই রকম সাদাটে চেহারা হয় গায়ের চামড়ার। খুব প্রাণহীন দেখাচ্ছিল। চোখ দুটি নিরুজ্জ্বল অবসাদগ্রস্ত। কালো একটি রেখা পড়েছে চোখের উপর পাতায়। ওকে অত্যন্ত নিরানন্দ ও শূন্য দেখাচ্ছিল। সেই আঁচিলটি ওর মুখের যথাস্থানেই রয়েছে, আরও কালো হয়ে গেছে। কয়েকটি ছোটখাটো কথার পর বললাম, কুঞ্জবাবুর বাড়িতে এসে উঠেছ? ওর স্ত্রী পাঠিয়েছেন। নীরজা বলল, কুঞ্জবাবুর বড় মেয়ে শরীর সারাতে এসেছে, আমি তার দাসী। দাসী? ওই একই হলো, দেখাশুনো করি, দাসী। নীরজা তার গলার কাছে গায়ের পুরনো শালটা তুলে নিল। তার হাতের পাশে ছোট একটি কাপড়ের ব্যাগ, তার মধ্যে টুকটাক কিছু বাজারপত্র দেখা যাচ্ছিল। বুঝতে পারছিলাম কুঞ্জবাবুর মেয়ের ফর্দ করা বাজার করে ফিরছিল নীরজা। আমি কুঞ্জবাবুর বড় মেয়েকে আগে কয়েকবার দেখেছি, বিবাহিতা এবং অসুস্থা মেয়ে। বেচারি প্রায়ই এখানে হাওয়া বদলাতে আসে। সামান্য সময় নীরব থাকলাম। নীরজার দুর্ভাগ্যের ইতিহাস জানার ইচ্ছা আমার হচ্ছিল না। অনুভব করতে পারছিলাম সৌভাগ্য তাকে যা যা দিয়েছিল, দুর্ভাগ্য তার সব কিছুই একে একে ফিরিয়ে নিয়েছে। নীরজার সেই শখের বাড়ি, অহমিকা, দম্ভ, স্বেচ্ছাচারিতা সমস্তই চলে গেছে। একসময় মৃদু গলায় বললাম, তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। অনেক দিন। নীরজা টেনে টেনে বলল, দীর্ঘশ্বাস ফেলল লণ্ঠনের দিকে তাকিয়ে। চুপ করে থাকলো কয়েকটা মুহূর্ত, তারপর বলল, তুমি এখানে কতদিন আছো? তা অনেক দিন, বছর 7-8 তো হয়ে গেছে। একলাই থাকো? না, একটা চাকর আছে। কি করো আজকাল? এখানে একটা স্কুল আছে হিন্দুস্তানিদের, সেখানে পড়াই। ও মাস্টারি? লণ্ঠনের আলোতে কয়েকবার চোখের পাতা রগড়ে নীরজা বলল, আমার চোখের পাতায় পোকা ধরছে আজকাল। সন্ধ্যের আলোয় আরো জ্বালা বাড়ে। এবারে উঠবো, মেয়েটা অপেক্ষা করে আছে। নীরজাকে বসতে বলে রাত বাড়ালাম না। ও উঠে দাঁড়ালো, আমিও উঠলাম। বাইরে শীত পড়েছে, কুয়াশা জমছে ধোঁয়ার পুঞ্জের মতন। আকাশের তলায় কৃষ্ণপক্ষের অন্ধকার কয়েকটি নক্ষত্র সমেত স্থির হয়ে আছে। আমরা নীরবে বাড়ির বাইরে এলাম। ফটক খুলে নীরজাকে পথ দিতে নীরজা হঠাৎ বলল, এই বাড়িটা তোমার? হ্যাঁ। ছোট করে হ্যাঁ বললাম। নীরজা দাঁড়িয়ে থেকে কি যেন ভাবল। বলল, এখানে সব বাড়িতে নাম আছে, তোমার বাড়ির নাম কি? আমার বাড়ির কোনো নাম ছিল না। মাঝে মাঝে মনে হতো একটা নাম দেওয়া যাক, মনোমতো নাম পেতাম না। নীরজার কথার কি জবাব দেব ভেবে পেলাম না। পথে পা বাড়িয়ে গায়ের চাদরটা আরো গুছিয়ে নিল নীরজা। বাতাসে শীত এসেছে, রাস্তা নির্জন। অন্ধকারে একটা চতুষ্পদ জিপ চলে যাচ্ছিল। নীরজা ভেবেছিল আমি ফটকের কাছেই দাঁড়িয়ে আছি। মুখ ফিরিয়ে দেখলো কিছু বলবে বলে। আমি ওর সঙ্গে যাচ্ছিলাম। আমায় পাশাপাশি হাঁটতে দেখে নীরজা কেমন বিষণ্ণ উদাস গলায় শুধল, তুমি কি কোনোদিনও ভেবেছিলে আমার সঙ্গে দেখা হবে? না, তা ভাবিনি। তবে কখনো কখনো মনে হতো যদি দেখা হয়, দেখব। দেখব? কি দেখব? দুপা হেঁটে নীরজা দাঁড়িয়ে পড়েছিল। আমায় ভালো করে দেখার চেষ্টা করলো।
আমি কোনো জবাব দিচ্ছিলাম না। সামান্য অপেক্ষা করে পা বাড়ালো নীরজা। আমায় এই অবস্থায় দেখে তোমার কি লাভ হলো? হয়তো কষ্টই পেলে। নীরজার কথার কোনো উত্তর আমি দিইনি। তাকে দেখে আমার কষ্ট পাওয়া উচিত ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি। আনন্দ ভবনের কাছাকাছি এসে নীরজা বলল, এবার তুমি ফিরে যাও, আমি এসে গিয়েছি। নীরজার সেই স্বর হঠাৎ আমায় সোনামাসির গল্প মনে পড়িয়ে দিল। মনে হলো নীরজা যমরাজের মতনই জীব জগতের শেষ প্রান্তে এসে আমায় ফিরে যেতে বলছে। নীরজা বোধহয় বুঝতে পারল না, ফিরে যাওয়ার আগে আমি এখন অনেকটা পথ হাঁটব, ক্লান্ত হব, ক্লেশ পাব এবং মৃত নীরজাকে ফিরে পাবার চেষ্টা করব শেষ পর্যন্ত।